নমস্কার। অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরে হোম ফার্স্ট ফাইন্যান্স নিয়ে আলোচনা করছি। হোম ফার্স্ট ফাইন্যান্স কোম্পানি নিয়ে ডিসকাস করছি। এটা আমার ৩ নম্বর ভিডিও হোম ফার্স্ট নিয়ে। প্রথম দুটো ভিডিও অবশ্যই দেখুন। তাতে আমি হোম ফার্স্টের বিজনেস মডেল এবং বিজনেস মডেলের যে বিভিন্ন ক্রাইটেরিয়া, এনবিএফসি বা অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরে কি কি প্যারামিটার্স আমাদেরকে দেখতে হয় সেগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি এবং সেই সব প্যারামিটারে হোম ফার্স্ট কিরকম পারফরমেন্স করছে বা কি তাদের টার্গেট কি আছে, কোন দিকে এগোচ্ছে সেটা নিয়ে ডিসকাশন করেছি। এবার আমি এই যে ৩ নাম্বার ভিডিও, এইটাতে পিওরলি হোম ফার্স্টের রেজাল্ট নিয়ে আলোচনা করব। Q3 FY26 এর হোম ফার্স্টের রেজাল্ট বেরিয়েছে এবং হোম ফার্স্টের AUM এখন যেটা আমরা জানি যে 14,900 কোটি টাকা AUM। তো 14,900 কোটি টাকা AUM হোম ফার্স্ট গ্রো করেছে 24.5% ইয়ার ওভার ইয়ারে, অর্থাৎ গ্রোথ 24.5%। হোম ফার্স্টের গ্রোথ কিন্তু কমে গেছে। হোম ফার্স্ট আগে 30% AUM গ্রোথ করতো এবং সেটা বেশ কিছু 2-3টে কোয়ার্টার থেকে হোম ফার্স্ট কমতে এখন 24.5% AUM গ্রোথ করছে। এবং হোম ফার্স্টের যেটা গাইডেন্স আছে, হোম ফার্স্ট এই যে 14,900 কোটি টাকার AUM, সেটা 30,000 কোটি টাকা করার কথা আছে 2030-এর মধ্যে, অর্থাৎ 22 থেকে 23% AUM গ্রোথ CAGR হোম ফার্স্টের একটা গাইডেন্স। তো ওভারঅল যে AUM সেটা কিন্তু গ্রোথটা কমছে এবং এই অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM যত বাড়বে তত কিন্তু এই গ্রোথটা হয়তো কমতে পারে। এবং এইটা কিন্তু আরেকটা কারণ আছে AUM কমার, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরে একটা কিন্তু হেডউইন্ড চলছে, অর্থাৎ এই সেক্টর এখন কিন্তু সেরকম গ্রোথ দেখাচ্ছে না, একটু স্লো ডাউন হয়েছে। এটার মেন কারণ হচ্ছে মাইক্রো ফাইন্যান্স সেক্টরে সমস্যা, অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স সেক্টরে যেটা ছোট যে পার্সোনাল লোন নেয় টায়ার 2, টায়ার 3 বা টায়ার 4 সিটি বা ভিলেজের ক্ষেত্রে, তাদের লোন শোধ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অর্থাৎ তাদের বিজনেসে একটা কিন্তু স্লো ডাউন চলছে। ইকোনমিক স্লো ডাউনের জন্যই তাদের বিজনেসে স্লো ডাউন চলছে এবং হয়তো স্যালারিড এমপ্লয়ি আছে তাদেরও স্যালারির ক্ষেত্রে একটা স্ট্যাগনেশন চলে এসছে বা তাদের চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিজনেস গ্রো করছে না। ছোট যে গ্রামের দিকে যে ছোট দোকান আছে তাদের বিজনেস গ্রো করছে না। তো ওভারঅল এইসবের জন্য মাইক্রো ফাইন্যান্স যে সেক্টর, অর্থাৎ পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে যে গ্রোথ দেখা যায়, পার্সোনাল লোনের যে শোধ করার যে প্রবণতা সেটা কিন্তু কমে যাচ্ছে এবং পার্সোনাল লোনের ক্ষেত্রে কিন্তু NPA বাড়ছে, অর্থাৎ ইনস্টলমেন্ট ফেল করার প্রবণতা বাড়ছে এবং যে কারণে পার্সোনাল লোনের গ্রোথও কিন্তু কমে গেছে। তো পার্সোনাল লোন যেসব কোম্পানি দেয়, মাইক্রো ফাইন্যান্স যেসব কোম্পানি দেয়, মাইক্রো ফাইন্যান্স মানে হচ্ছে স্মল অ্যামাউন্টের লোন, 1 লাখ 2 লাখ টাকা উইদাউট এনি ডকুমেন্ট যেসব কোম্পানি ইনসিকিউরড লোন দেয়, আমার পার্সোনাল লোন হিসেবে আমি ধরুন চাই, তো সেই সব কোম্পানি কিন্তু তাদের গ্রোথ কমিয়ে দিয়েছে, তারা কিন্তু আর পার্সোনাল লোন ইস্যু করাটা কমিয়ে দিয়েছে। সুতরাং এক্ষেত্রে আমাদের যে অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টর এটাও কিন্তু এফেক্টেড হচ্ছে। ধরুন আমার একটা লোন নেওয়া আছে, 10 লাখ টাকার একটা লোন নেওয়া আছে এবং আমার EMI মিস হয়েছে। EMI মিস বিভিন্ন কারণে হতে পারে। EMI মিস ফ্যামিলির সংক্রান্ত প্রবলেমের জন্য হতে পারে, ফ্যামিলির কারো হয়তো কেউ অসুস্থ, বা হয়তো আমার বিজনেসে কোনো সমস্যা হয়েছে, আমার বিজনেসে খুব বড় লস হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমার EMI মিস হতে পারে। তো ইমিডিয়েট ক্যাশ ক্রাঞ্চ আমি কোথা থেকে করব? কোনো একটা হয়তো পার্সোনাল লোন আমি কোনো ব্যাংক বা NBFC থেকে নিয়ে নিলাম। মাইক্রো ফাইন্যান্স যেসব কোম্পানি আছে, মাইক্রো ফাইন্যান্স লোন দেয়, তাদের কাছ থেকে আমি নিয়ে নিলাম এবং আমার পার্সোনাল যে ক্রাইসিস সেটা হয়তো মিট আপ হয়ে গেল। আমার হোম লোনের যে EMI সেটা মিস হলো না। কিন্তু এখন যেহেতু মাইক্রো ফাইন্যান্স সেক্টরে একটা সমস্যা চলছে এবং মাইক্রো ফাইন্যান্স সেক্টরে যে NPA বাড়ছে এবং লোন রিকভারির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তাই ওইসব কোম্পানি আর নতুন করে পার্সোনাল লোন ইস্যু করছে না। সুতরাং আমার ক্রাইসিসের সময় আমি কোনো একটা পার্সোনাল লোন কোম্পানি বা মাইক্রো ফাইন্যান্স কোনো কোম্পানির থেকে আমার যে 1-2 লাখ টাকা দরকার সেটা আমি পাচ্ছি না। সুতরাং এই যে আমি পাচ্ছি না, তখন আমাকে কি করতে হচ্ছে? বাধ্য হয়ে আমাকে হোম লোনের যে EMI, অ্যাফোর্ডেবল হাউসিং এর যে আমার 10 লাখ টাকার লোনের যে EMI সেটা আমার মিস হয়ে যাচ্ছে, ফলে এদের NPA বাড়ছে। তো সুতরাং NPA যদি এদের বাড়ে, অর্থাৎ আমার যদি প্রভিশনিং বেশি বাড়তে হয়, তাহলে অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টর কি করবে? আমার লোন গ্রোথ স্লো করে দেবে। তো পেস অফ সেলস গ্রোথ যদি আমার স্লো হয়ে যায়,
জানতে হবে যে সেই সেক্টরে কোনো সমস্যা হচ্ছে। এবং অ্যাফোর্ডেবল হাউজিং সেক্টরে প্রত্যেকটা কোম্পানি হোম ফার্স্ট, অ্যাপটাস বা হচ্ছে ইন্ডিয়া শেল্টার, এদের কিন্তু AUM গ্রোথ স্লো ডাউন হয়েছে, একটু পরিমাণেও স্লো ডাউন হয়েছে। সুতরাং একটু হলেও তাদের 1-2 বছর একটু সমস্যা হয়েছে, কিন্তু তাদের যেটা গাইডেন্স যে ভবিষ্যতে এই সমস্যা থাকবে না এবং তাদের যে NPA বা তাদের প্রভিশনিং এটা কিন্তু ইমপ্রুভমেন্ট হবে এবং এই সমস্যার সমাধান হবে। কারণ মাইক্রো ফাইন্যান্স সেক্টরে আবার কিন্তু বুম এসে গেছে, মাইক্রো ফাইন্যান্স সেক্টর আরো বেশি বেশি করে এবার লোন দিচ্ছে এবং তাদের রিকভারির সমস্যাটা কমেছে। কারণ একটা সরকারের হয়তো পলিসি তার জন্য দায়ী হতে পারে। GST রেট কাট হয়েছে, তো ইন্টারেস্ট রেটেও রেট কাট হয়েছে। আমরা জানি যে RBI রেপো রেট 1.25% হারে কমিয়ে দিয়েছে। GST আমরা জানি যে এখন 5% আর 18%, অনেক ক্ষেত্রেই আমাদের যেটা 12% ছিল সেটা 5% হয়ে গেছে। GST রেট কাট হয়েছে। তো এই সমস্ত ইকোনমিক একটা বুস্টের জন্যে আমাদের কিন্তু আবার মাইক্রো ফাইন্যান্স সেক্টরে আবার কিন্তু সেই গ্রোথ দেখতে পাচ্ছি। এবং আমার যদি কোনো ক্যাশ ক্রাঞ্চ হয়, আমি কিন্তু মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কাছে গিয়ে আমি পার্সোনাল লোন এখন পাচ্ছি। সুতরাং আমার যে EMI মিস সেটা কিন্তু ধীরে 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 কমবে। তো ডিসবার্সমেন্ট গ্রোথ অর্থাৎ নতুন লোন ইস্যু করার ক্ষেত্রে কি গ্রোথ হয়েছে, সেটা 11.5% গ্রোথ হয়েছে। তো এটা একটা ঠিকঠাক গ্রোথ, কিন্তু এটা 20%, 25% হারেও কিন্তু এটা ডিসবার্সমেন্ট নতুন লোন দেওয়ার ক্ষেত্রে গ্রো হয়েছে। এবং আপনি চিন্তা করুন, নতুন লোন আমি ইস্যু করছি 10.5%, সুতরাং আমার সেলস গ্রোথও তো ওই রকম হারেই বাড়ার কথা। ওভার দ্য টাইম যদি আমি 10.5% হারেই বা ডিসবার্সমেন্ট গ্রোথ হচ্ছে 10.5% হোম ফার্স্টে, তো এইভাবেই যদি বছরের পর বছর ধরে আমি নতুন লোন বাড়ে, তাহলে আমার AUM গ্রোথও কিন্তু সেই রকমই হবে, 10.5%ই আলটিমেটলি আসবে। তো সুতরাং আমার সেলস গ্রোথ কমে যাবে, আমার প্রফিট গ্রোথ কমবে, আমার শেয়ার কিন্তু তত চলবে না। সুতরাং ডিসবার্সমেন্ট গ্রোথকে আরো বাড়াতে হবে। তো এটার ক্ষেত্রেও কিন্তু হোম ফার্স্ট ফাইন্যান্স আশাবাদী যে যত NPA তাদের কমবে এবং যে একটা যেটা প্রবলেমের কথা বললাম, এই প্রবলেমটা যত কমবে তত কিন্তু তারা মোর আর মোর ডিসবার্সমেন্ট করবে এবং তাদের AUM গ্রোথ হবে আরো বেশি। এবার আসি NPA 2% এই মুহূর্তে, আগের কোয়ার্টারে ছিল 1.9%, অর্থাৎ 0.1% ইনক্রিমেন্ট হয়েছে। এবং লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে NPA কিন্তু 0.6% বেড়েছে। সেটা কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার ছিল এতদিন হোম ফার্স্টের ক্ষেত্রে, যে NPA কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং 0.6% শুধু একটা ফিনান্সিয়াল ইয়ারে NPA গ্রোথ, সেটা কিন্তু একটা বড় গ্রোথ। এবং আমরা জানি NPA মানে কি, 90 দিন যদি ইনস্টলমেন্ট ফেল হয় তাহলে সেটা NPA ক্যাটাগরিতে চলে আসে। তো হোম ফার্স্টের গাইডেন্স অনুযায়ী যে NPA কিন্তু পরের কোয়ার্টারে কমবে, অর্থাৎ এটা কমবে কারণ হচ্ছে হোম ফার্স্টের টোটাল লোন বুক বাড়ছে। বুক বাড়লে পরে আমরা জানি NPA পার্সেন্টেজ, এটা তো একটা পার্সেন্টেজ, 2%, মানে টোটাল যেটা আমার রিকভারি হলো না, 90 দিন পেরিয়ে গেল, টোটাল যে লোন ডিভাইডেড বাই আমার টোটাল লোন বুক, এইটা হচ্ছে 2%। সুতরাং আমার লোন বুক যত বাড়বে, ডিনোমিনেটর যত বাড়বে, তো আমার NPA সেটা কমবে। তো এইটা হোম ফার্স্টের যেটা বক্তব্য সেটা হচ্ছে গ্রস NPA কমবে, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু যেটা ওপরে যেটা NPA, অর্থাৎ টোটাল ইনস্টলমেন্ট যেটা 90 দিন ফেল করেছে, সেই অ্যামাউন্টটাও কমে যাবে, অ্যামাউন্টটাও কমবে। এবং যেহেতু নিচে ডিনোমিনেটরে অর্থাৎ হরে আমার যেহেতু লোন বুকে একটা গ্রোথ হচ্ছে, AUM গ্রোথ হচ্ছে, সুতরাং NPA পার্সেন্টেজও কমবে। তো দুটোই কিন্তু গ্রস NPA কমানোর ক্ষেত্রে একটা ভালো দিক। হোম ফার্স্টের যেটা প্রভিশনিং, গ্রস 3 স্টেজ যেটা প্রভিশনিং 22%, সেইটা কিন্তু 1% বেড়েছে প্রভিশনিংটা। আমরা জানি যে প্রবলেমের জন্যই বেড়েছে এবং হোম ফার্স্টের গাইডেন্স অনুযায়ী এটা কিন্তু কমার কথা। হোম ফার্স্টের কালেকশন এফিসিয়েন্সি কিন্তু ভালো হয়েছে, আগের কোয়ার্টার থেকে ভালো হয়েছে, 97.2% এখন কালেকশন এফিসিয়েন্সি। অর্থাৎ আমার যদি টোটাল 100টা EMI থাকে, তার মধ্যে 97.2 EMI আমার কিন্তু কালেকশন হয়ে যাচ্ছে, কালেকশনে কোনো সমস্যা হচ্ছে না। যদিও বাউন্স রেট বেশি, অর্থাৎ 16.9% হচ্ছে বাউন্স রেট, অর্থাৎ আমার অ্যাকাউন্টে যদি আমার অ্যাকাউন্টে ধরুন অটো ডেবিট করা আছে EMI-টা, অথচ 15,000 টাকা আমার EMI আছে, অথচ আমার অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে 14,000, তাহলে তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না। তো এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে বাউন্স হয়ে যায়, অর্থাৎ চেক বাউন্সের মতন ব্যাপার। তো এইটা 16.9%। তো ম্যানেজমেন্টের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই বাউন্স রেটের সঙ্গে
হোম ফার্স্টের কালেকশন এফিসিয়েন্সিকে গোলালে হবে না। আমার একটা ব্যাংকে আমার কম ব্যালেন্স আছে, কিন্তু যখন আমার বাউন্স হয়ে যাচ্ছে, আমরা ফোন করছি কাস্টমারকে, তখন কিন্তু কাস্টমার অন্য ব্যাংক থেকে সেটা পেমেন্ট করে দিচ্ছে। শুধু এই কারণে কালেকশন এফিসিয়েন্সি 97.2%, অর্থাৎ 16.5% কিন্তু কম নয়, এটা 97.2% আবার কালেকশন হয়ে যাচ্ছে। তো এটা একটা ভালো দিক এবং এটা আরো বাড়বে, যত সেক্টর ইমপ্রুভমেন্ট হবে আরো বাড়বে। ও টিকিট সাইজ যত বাড়বে তত কিন্তু প্রিমিয়াম কাস্টমার আসবে এবং তত ভালো হোম ফার্স্টের মার্জিন বাড়বে এবং হোম ফার্স্টের যেটা সমস্যা সেটা কমবে। এবং হোম ফার্স্ট যেটা আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি, মেন যেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স সেক্টরে ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আমার পার্সোনাল লোনের ক্ষেত্রে আমি যত লোন পাবো তত আমার ক্যাশ ক্রাঞ্চ কম হবে এবং আমার ইএমআই মিস হবে না। এবং যেহেতু শেয়ার মার্কেট যদি বাড়ে, তাহলে আমার প্রপার্টি মার্কেট বাড়বে এবং প্রপার্টির ভ্যালু বাড়বে এবং প্রপার্টির ভ্যালু বাড়লে পরে আমার এনপিও কমে যাবে, অর্থাৎ যদি কোনো এনপিএ থাকেও সেটা প্রপার্টিটা সহজেই বিক্রি করে সেটা এনপিএটাকে আমরা স্কোয়ার অফ করতে পারবো, আমরা শোধবোধ করতে পারবো। তো এনপিএ, ওভারঅল এনপিএ সেখান থেকেও কিন্তু কমবে, যেহেতু প্রপার্টি মার্কেট আশা করা যায় যে আগামী 1-2 বছরে বাড়তে পারে। তো হোম ফার্স্টের যেটা অপারেটিং কস্ট, অর্থাৎ যে টোটাল এমপ্লয়ি কস্ট বা আদার এক্সপেন্সেস, সফটওয়্যার এক্সপেন্সেস, এইগুলো কিন্তু অপারেটিং কস্ট হিসেবে হোম ফার্স্টের একটু ইনক্রিমেন্ট হয়েছে, এখন 2.7%। 2.7% এটা বেড়ে যাওয়ার 2.7% এবং সম্ভবত 0.2% এটা ইনক্রিমেন্ট হয়েছে। তো এইটা বেড়ে যাওয়ার কারণ হিসেবে হোম ফার্স্ট যেটা বলছে সেটা হচ্ছে নিউ লেবার কোড অ্যাপ্লাই হয়েছে। দেখবেন আগের কোয়ার্টারেই নিউ লেবার কোড গভর্নমেন্টের এটা কিন্তু ইমপ্লয়েড হয়েছে এবং এই অনুযায়ী কোম্পানির যে এমপ্লয়ি তাদেরকে গ্র্যাচুইটি বেনিফিট বাবদ একটা এক্সট্রা টাকা কিন্তু কোম্পানিকে সরিয়ে রাখতে হচ্ছে। এইটা নিউ লেবার কোডের কারণে কেন এক্সট্রা টাকা কোম্পানির খরচা হচ্ছে সেটা আমি একদিন অন্য ভিডিওতে ডিসকাস করে আপনাদেরকে বোঝাবো। হোম ফার্স্টের যেটা 30 ডে পাস ডিউ, অর্থাৎ 30 ডিপিডি, এটা দেখবেন একটা টার্ম আছে। 30 ডে পাস্ট ডিউ মানে হচ্ছে যে ইএমআই 30 ডে পাস্ট হয়েছে, এনপিএ হচ্ছে 90 ডে পাস্ট, 90 ডে পাস হলে পরেই এনপিএ হয়, সেরকম 30 ডে পাস্ট ডিউ, অর্থাৎ একটা ইএমআই মিস হয়েছে, 1 মাসের ইএমআই মিস হয়েছে, এই নাম্বারটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার ফ্ল্যাট আছে। এটা আমাদের আসার কথা, কারণ হচ্ছে এইটা তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার কোনো ইনক্রিমেন্ট হয়নি, তার মানে এটা ভবিষ্যতে ইমপ্রুভ করবে। এবং দেখুন আজকে যেটা 30 ডে পাস ডিউ, অর্থাৎ একটা ইএমআই যেটা মিস হয়েছে 30 দিন পেরিয়ে গেছে, সেটা যদি কন্টিনিউয়াস থাকে, সেটা যদি বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে কিন্তু 90 ডে পাস ডিউও বাড়বে এবং সেটা এনপিএ হয়ে যাবে। তো যেহেতু 30 ডে পাস ডিউ বাড়েনি, এটা একটা পজিটিভ লক্ষণ, সুতরাং ভবিষ্যতে আমাদের এনপিএ কমার কথা, এনপিএ হয়তো কমে যেতে পারে। এবং ওয়ান পাস্ট ডে পাস ডিউ, অর্থাৎ যেটা একদিন মিস হয়েছে এরকম যদি ইএমআই আছে, সেটাও কিন্তু হোম ফার্স্টের ইমপ্রুভ হয়েছে, সেটা কমেছে। হোম ফার্স্ট এখন হোম ফার্স্টের আরওই 13.4% এবং এইটা আগে কোয়ার্টারে ছিল 17.1%। এবং আমি আগেই বলেছি যদি আমি আরওই থেকে বেশি রেটে গ্রো করি তাহলে আমাকে অ্যাডিশনাল ডেট নিতে হবে বা হয়তো কিউআইপি করতে হবে, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট, অর্থাৎ নতুন শেয়ার ইস্যু করে আমাকে টাকা ওঠাতে হবে। তো সুতরাং হোম ফার্স্টের গ্রোথ তো 25%, আমরা সবাই জানি। এইউএম গ্রোথ করছে 25% হারে এবং গাইডেন্সও আছে আগামী FY27-এ 25% এইউএম গ্রোথ করবে। তো এইটার জন্য আরওই থেকে যেহেতু বেশি হারে গ্রো করছে, হোম ফার্স্টকে মার্কেট থেকে নতুন শেয়ার ইস্যু করে টাকা তুলতে হচ্ছে। তাই হোম ফার্স্টের যে 17% আরওই ছিল সেটা এখন কমে 13 পয়েন্ট হয়ে গেছে, 13 পয়েন্ট সামথিং হয়ে গেছে। এটা আগের কোয়ার্টারে হোম ফার্স্ট কিউআইপি করেছিল, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট করেছিল, নতুন শেয়ার ইস্যু করেছিল। তো নতুন শেয়ার ইস্যু করলে পরে আরওই, অর্থাৎ ইপিএস বাই বুক ভ্যালু, এটা ইপিএস যেহেতু আমার কমে গেছে, তাই হোম ফার্স্টের আরওই কমে গেছে। তো এটা ধীরে 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 ইমপ্রুভ করার কথা। এবার হোম ফার্স্ট যেটা আর বিজনেস পারফরমেন্সের মধ্যে হোম ফার্স্টের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও স্টেবল আছে এবং সেটা ইমপ্রুভ করছে 49%, 1% ইমপ্রুভ করছে। আগের কোয়ার্টারে ছিল 48, এই কোয়ার্টারে হয়েছে 49%। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কি? ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও হচ্ছে আপনার যা টোটাল ক্যাপিটাল আছে ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাভারেজ ক্যাপিটাল, অর্থাৎ হোম ফার্স্টের যে টোটাল অ্যাসেট, যে অ্যাসেটটা আপনার রিটেন্ড ইনকাম, মানে আমার যেটুকু ইনকাম হচ্ছে প্লাস হচ্ছে আমি যেটুকু ধার নিচ্ছি, সেই ক্যাপিটালটা ডিভাইডেড বাই আমি যেটা লোন দিচ্ছি এবং সেটা
লোন মাল্টিপ্লাইড বাই একটা ফ্যাক্টর, যেটা হচ্ছে যত রিস্ক হবে সে ফ্যাক্টর তত বাড়বে। অর্থাৎ আমার যদি হোম লোন হয় তাহলে হয়তো যে যে ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হবে, পার্সোনাল লোনের ক্ষেত্রে তার 2-3 গুণ একটা মাল্টিপ্লাই ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হবে। অর্থাৎ হোম লোনের ক্ষেত্রে যদি আমার টোটাল হোম লোন 100 টাকা থাকে, তাহলে আমার নিচে লিখতে হবে 100 ইন্টু 1 হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। সেটা পার্সোনাল লোনের ক্ষেত্রে যদি 100 টাকার লোন থাকে তাহলে 100 ইন্টু 3 হবে। অর্থাৎ হোম লোনের থেকে পার্সোনাল লোন রিস্কের হিসেবে 3 গুণ। তো এইরকম ভাবে ফ্যাক্টরাইজ করে রিস্ক ওয়েটেড অ্যাভারেজ ক্যাপিটাল নিচে থাকবে, ডিনোমিনেটরে থাকবে এবং উপরে থাকবে আমার টোটাল অ্যাসেট। তো অ্যাসেট ডিভাইডেড বাই ক্যাপিটাল ডিভাইডেড বাই আমার যে রিস্ক ওয়েটেড অ্যাভারেজ ক্যাপিটাল, সেটা হচ্ছে হোম ফার্স্টের এখন 49% এবং সেটা ইমপ্রুভ হয়েছে। এটা যত বেশি হবে কোম্পানির রিস্ক অ্যাবজর্পশন পাওয়ার তত ভালো হবে। অর্থাৎ কোম্পানির কাছে সাফিসিয়েন্ট ক্যাপিটাল আছে কোনো এনপিএ বা প্রভিশনিং করে দেওয়ার। প্রভিশনিং কোথা থেকে করবে? আমার কাছে যদি সাফিসিয়েন্ট ক্যাপিটাল থাকে, তো সেটা অ্যাবজর্ব করার মতন সাফিসিয়েন্ট ক্যাপিটাল হোম ফার্স্টের আছে। হোম ফার্স্টের কস্ট অফ বোরোইং আমি আগেই বলেছি, বড়োয়ার যে ফান্ড ওঠায় সেটা ডাইভার্সিফাইড ব্যাংক, এনএইচবি এবং কোলেন্ডিং ফান্ডিং এ সমস্ত থাকে। তো এইটা ফ্ল্যাট আছে 8% এরকম কস্ট অফ বোরোইং আছে। তো এটাও মোটামুটি ভালো দিক। হোম ফার্স্টের যেটা এবার আপনি ইনভেস্ট করবেন কিনা, দেখুন অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টর বরাবরই একটা ভালো সেক্টর এবং কি কি কারণে এটা ভালো সেটাও আমি আগে ডিসকাস করেছি। এবং হোম ফার্স্টের কিন্তু সব প্যারামিটার কিন্তু গাইডেন্স হিসেবে পরের কোয়ার্টারে ভালো হওয়ার কথা এবং এই সেক্টরে কিন্তু ইমপ্রুভ হওয়ার কথা। যেটা আমি ওভারঅল বললাম, মাইক্রো ফাইন্যান্স এবং প্রপার্টি রেট বাড়ার জন্যে এবং মাইক্রো ফাইন্যান্স সেক্টর ইমপ্রুভ করার জন্য কিন্তু অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরে একটা টেল উইন্ড আবার ফিরতে চলেছে। সুতরাং যদি হোম ফার্স্ট তাদের ডিসবার্সমেন্ট আরো বাড়ায়, নতুন লোন আরো ইস্যু করে, সুতরাং হোম ফার্স্টের AUM গ্রোথ হবে। এবং হোম ফার্স্ট বলেই দিয়েছে যে 2030-এর মধ্যে তাদের AUM 35,000 কোটি টাকা করবে, অর্থাৎ 22 থেকে 23% AUM গ্রোথ করবে। সুতরাং এটা 22 থেকে 23% AUM গ্রোথ করা কিন্তু মুখের কথা নয়। এবং হোম ফার্স্ট এই কোয়ার্টারে যেটা 44% প্যাড গ্রোথ করেছে, আমি প্যাড গ্রোথের কথা বলিনি, Q3 FY26 হোম ফার্স্টের রেজাল্ট অনুযায়ী প্যাড গ্রোথ করছে 44%। কিন্তু প্যাড গ্রোথ অতটা এখানে কাজে আসবে না যতটা আমার AUM গ্রোথ হবে। যত AUM গ্রোথ বাড়বে সেটাই হচ্ছে আমার বুক ভ্যালু ইনক্রিমেন্ট হবে। এবং প্রাইস টু বুক, আমি যেটা বলেছি, প্রাইস টু বুক রেশিও আমার যত কম হবে তত আমার ভ্যালুয়েশন বাড়বে। সুতরাং প্যাড গ্রোথ আমার বাড়ছে, এটা একটা ভালো দিক, আমার অপারেটিং এফিসিয়েন্সি বাড়ছে। তো এইটা প্যাড গ্রোথ বাড়লে পরে আমাকে দেখতে হবে যে আমার বুক ভ্যালু বাড়ছে কিনা, আমার এনপিএ যাতে না বাড়ে এবং প্রভিশনিং যাতে না বাড়ে, সেইটা দেখতে হবে। এবং যেহেতু এনপিএ এবং প্রভিশনিং হোম ফার্স্টের ক্ষেত্রে গাইডেন্স অনুযায়ী কিন্তু সেটা কমার কথা এবং ধীরে 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 ইমপ্রুভ করার কথা, এবং সেই সঙ্গে যদি 22 থেকে 23% AUM গ্রোথ এবং যদি আমি অপারেটিং লেভারেজ পেয়ে যদি প্যাড গ্রোথ মোটামুটি 40 থেকে 45% প্যাড গ্রোথও সেই সঙ্গে মেনটেন করতে পারি, তো হোম ফার্স্ট ইজ এ গুড ইনভেস্টমেন্ট এবং সেটা আপনারা দেখতে পারেন। নেক্সট আমাদেরকে দেখতে হবে যে Q4 FY26 এ হোম ফার্স্টের প্রভিশনিং এর কি হাল হলো, এবং এই যে 30 ডে পাস ডিউ, 1 ডে পাস ডিউ এবং প্রভিশনিং এবং যে এনপিএ, এইগুলো ইমপ্রুভ হলো কিনা, এবং কোম্পানি যেটা গাইডলাইন দিচ্ছে যে গ্রস এনপিএ কমে যাবে সেইটা কমছে কিনা, এইগুলো যদি সব কোম্পানির গাইডলাইন্স অনুযায়ী বা কোম্পানি যেটা বলছে আমার অ্যাভারেজ টিকিট সাইজ আরো বাড়বে, এইগুলো যদি সাফিসিয়েন্টলি কোম্পানি মেনটেন করতে পারে, তাহলে কিন্তু আমাদের হোম ফার্স্টে ইনভেস্ট করা উচিত। তো এটা কোনো শেয়ার রেকমেন্ডেশন ভিডিও না, আপনারা নিজেরা দেখবেন, নিজেরা ইনভেস্ট করবেন এবং নিজেরা স্টাডি করবেন। আমার ভিডিও অবশ্যই আপনাদেরকে এনরিচ করবে, আপনাদেরকে বোঝাবে যে কি কি জিনিস আমার দেখা উচিত। তো এইটা আশা করছি আপনাদের